আচ্ছা, কিছু কিছু ছেড়ে যাওয়া আমরা কেমন যেন টের পাই না বলুন? মানে কেমন যেন হুট করেই ওরা চলে যায় সময়ের আগেই, অথচ কথা ছিল ছায়াপথ জুড়ে হেঁটে যাওয়ার। আরও কত কথা, কত গান, কত বসন্ত একসাথে দেখা বাকি ছিল। কিন্তু একদিনের এক প্রলয় ঝড় যেন কেড়ে নেয় সব। তাসের ঘরের মতো ভেঙে যায় আমাদের খেলা ঘর। আর যারা চলে গেল তারা নয় গেল, কিন্তু যারা রয়ে গেল তাদের কি হবে? তাদের জীবনেও কি আর বসন্ত আসে, নাকি সেটাই তাদের জীবনের শেষ বসন্ত হয়? সেই কোকিলের গানটাই কি তাদের জীবনের শেষ বসন্তের গান হয়ে যায়? কেউ কি ফিরে যায় না সেই দিকে? তার পথের দুপাশে ঝরে পড়ে গাছের পাতা। তাদের জীবনে হয়তো রুক্ষ শীতের পর বসন্তটা আর আসে না কখনো। তবুও তারা অন্যের জীবনে বসন্ত নিয়ে আসে। তাদের জীবনটা সাদা কালো হয়ে গেলেও তারা রঙে ভরিয়ে দেয় অন্যদের জীবন, রাঙিয়ে দিয়ে চলে যায় তারা। আমাদের আজকের গল্প শেষ বসন্তের গান। এমনই এক গল্প শোনাবে আপনাদের, যে গল্পে স্বার্থহীনভাবে থেকে যাওয়ার নেশা আছে, যে নেশা মহুয়ার নেশাকেও হার মানাবে। এই হিয়া, ভাই শোন না, আজকে সুরঞ্জনা দেখা করতে বলেছে। কি বলবে বলতো? খুব ভয় করছে রে। রে, ও কি সম্পর্কটা শেষ করে দেবে আজই? আর একটাও সুযোগ দেবে না আমাকে? বলতো। এই তো সমস্যা, জানিস তো, তুই বিশাল ওভারথিঙ্ক করিস। যা না বাবা, দেখা সাক্ষাৎ কর। আগে শোন তো যে ও কি বলতে চাইছে। ভাই শোন না, তুইও চল না রে, আমার খুব চিন্তা হচ্ছে। এই আতলামি করিস না আর, যথেষ্ট বয়স হয়েছে। ইয়ে পেকে ইয়ে হয়ে গেল। শোন, আমাকে নিয়ে গেলে তোর প্রেমটার যতটুকু টিকে থাকার সম্ভাবনা সেইটুকু আর থাকবে না, বুঝেছিস তো? তোদের মাঝে আমি কি করতে যাব? আর সত্যি বলতে তোদের সম্পর্কে যত ঝামেলা আছে তার 70% ঝামেলা আমার জন্যই হয়। তুই জানিস হিয়া, এই শহরটা আমার কাছে। জানি আমি, তাই জন্যই বলছি তুই যা, তুই একা যা। কতদিন বলতো আমি তোর পাশে থাকবো এইভাবে? তোকে তো এবার একা একা পরিস্থিতিগুলোকে ফেস করতে হবে, বল। এখন তো আর আমরা কিন্ডার গার্ডেনে পড়ি না যে তুই প্যান্টে হিসি করে দিলে ম্যামকে বলবি, ম্যাম হিয়া প্যান্টে জল ফেলে দিয়েছে, কিংবা ভিক্টোরিয়ার বাগানে বসে ফুঁকতে গিয়ে কেস খেলে আমার ব্যাগেও একটা গোল্ড ফ্লেক ঢুকিয়ে দিতে পারবি। হ্যাঁ, হিয়া আর সোহম সেই ছোট্টবেলার বন্ধু, তবে বন্ধুত্বটাও হয়তো একতরফা। মানে আমাদের ভালোবাসা যেমন পদে পদে পরীক্ষা নেয়, তেমনি কিন্তু বন্ধুত্বও পদে পদে পরীক্ষা নেয়। আর এই বন্ধুত্বের পরীক্ষার টপার হলো গিয়ে হিয়া। আর ডাহা ফেল করে যে বসে আছে সে হচ্ছে সোহম। বলতে গেলে সোহম এক প্রকার টেকেন ফর গ্রান্টেডই করে রেখে দিয়েছে হিয়াকে সেই ছোট্টবেলা থেকে। যদিও প্রথম দিকে কিন্ডার গার্ডেনে ওরা যখন একসাথে পড়তো, তখন দুজনের কেউই একে অপরকে ঠিক সহ্য করতে পারতো না। কিন্তু শেষের ক্লাস 1-এর ইংলিশ পরীক্ষায় পাখিগুলো আকাশে উড়ছে এই বাক্যের ইংরেজি অনুবাদ করতে গিয়ে যখন দুজনই ছড়াচ্ছে, তখনই ওরা নিজেদের বৈরিতা ভুলে মিত্রতার হাত বাড়িয়ে দেয়। তারপর থেকে ইয়া সব সময় পাশে আছে সোহমের। আর এরপর 20টা বছর পেরিয়ে গেছে। এতগুলো বছরে কত কিছু হয়ে গেল। ন্যানো এসে চলে গেল, পশ্চিমবঙ্গ লাল রং ঝেড়ে ফেলে সবুজ রং মাখলো, পিসির আবার হাত পা ভাঙলো, মাথা ভাঙলো, শিক্ষা খাদ্য সব জেলে গেল। গরুচোর আবার জেলে গিয়ে ফিরেও এলো, রাম এলো আবার দাদুর হাত ধরে। আর তারপর বাম গেল শূন্যের তহবিলে। আবার তারপর দেবদা কামব্যাক করলো। তবুও এত কিছুর মাঝেও ওদের বন্ধুত্বটা কিন্তু একই রয়ে গেল। সন্ধ্যা, আজকে যদি ও আমায় ছেড়ে চলে যায় আর আমি মনের দুঃখে কিছু একটা করে ফেলি, তুই তুই আমার ভালোবাসা নিয়ে একটা গল্প লিখে রাখিস বন্ধু।
ভোর শালা, রাখতো। আমি জিমে যাব, সময় হয়ে গেছে, রাখলাম। শালা জীবনেও হাতি থেকে প্রজাপতি হতে পারবি না তুই রে, মুটকি থাকবি চিরকাল। প্রজাপতি হয়ে এই ফুল ওই ফুলের মধু খেয়ে বেড়াতে চায়ও না রে। চল ভাগ, আমি রাখলাম। কথাটা বলে ফোনটা রেখে দেয় হিয়া। হিয়া যতটা সহজে কথাগুলো বলল সোহমকে, ততটাও যে বিষয়গুলো সহজ নয় সেটা হিয়া নিজেও জানে। মাঝে মাঝে সোহমকে নিয়ে খুব দুশ্চিন্তা হয় ওর। হিয়া না থাকলে ছেলেটা যে কি করবে। এরপর হিয়া চলে গেল জিমে। ট্রেডমিলে দৌড়াতে দৌড়াতে ভাবতে থাকলো ওদের ছোটোবেলার কথা। ওর মনে পড়ে তখন ক্লাস 2, অনেক বড় বয়স অবধি সোহম বুঝতেই পারতো না যে ওর টয়লেট পেয়েছে। একদিন ভরা ক্লাসের মাঝেই ও ভিজিয়ে দিল প্যান্ট আর বলল কিনা, ম্যাম আমি কিছু করিনি, ও হিয়া আমার প্যান্টের ওখানে জল ঢেলে দিয়েছে। আর এরপরে তো বৃত্তি পরীক্ষায় যখন নিজের অঙ্ক করতে পারেনি তখন ও বাড়িতে গিয়ে বলেছিল, আর মা জানো তো হিয়া আজকে এত জ্বালাচ্ছিল না, আমি না অঙ্কগুলো শেষই করতে পারিনি। ব্যাস এই অবধি গল্পগুলো একরকমই ছিল। কিন্তু 5-এ ওদের স্কুলটা আলাদা হয়ে যায়। সোহম চলে যায় বয়েজ স্কুলে আর হিয়া যায় গার্লস স্কুলে। ক্লাস 5 থেকে 7 এই 3 বছর ওদের মধ্যে যোগাযোগ ছিল না আর। তবে ক্লাস 8-এ উঠতেই দেবল স্যারের ইংলিশ ব্যাচে আবার দেখা হলো দুজনের। এরপর থেকে প্রায় ওদের সব ব্যাচের তালিকায় এই যাকে বলে মিলে যেতে থাকলো। আর এরপর ক্লাস 11-এ সায়েন্স নেওয়ার জন্য হিয়া ভর্তি হলো সোহমদের স্কুলে। আসলে সায়েন্স টিমের জন্য ওদের ওই স্কুলটা নাম করা। ওর মনে আছে ক্লাস 11-এ সেইবার ওদের স্কুল থেকে নিয়ে গেছিল বিড়লা তারামণ্ডল দেখাতে। এ ভাই এসব কি দেখাচ্ছে, এসব তারা টারা কি দেখবো বলতো? এ ভাই শোন না, পাশেই ভিক্টোরিয়া যাবি নাকি? হিয়া তারা দেখতে ভালোবাসে। এত বড় হয়ে যাওয়ার পরও ওর মনে হয় আকাশের এত তারার মাঝে কোনো একটা তারায় ওর দিদা থাকে। রাতের বেলা ছাদে গিয়ে মাদুর পেতে শুয়ে পড়ে মেয়েটা, হাতে তুলে নেয় জীবনানন্দ। কিন্তু তাও এইবার উত্তরটা আলাদা হলো। যে নাকি তারা দেখতে ভালোবাসে সে কিনা রাজি হলো বিড়লা ছেড়ে ভিক্টোরিয়া যেতে। আসলে হিয়াও জানে ওই তারাগুলোতে ওর দিদা আছে ঠিকই, তবে ওর পাশে এখন সোহম আছে। দূরের মানুষগুলো তো দূরেই চলে গেছে, তবে যারা কাছে থেকে গেছে তাদের কিন্তু আর দূরে যেতে দেওয়া চলবে না। আর হিয়া যদি ভিক্টোরিয়া নাও যায় তার মানে এই না যে সোহম যাবে না, ও ঠিকই চলে যাবে, একলা হলেও যাবে। তাই হিয়া বলল, গেলে মন্দ হয় না, কিন্তু যদি ধরা পড়ি? আরে ছাড় তো, এতগুলো বাচ্চার মাঝে আমরা উধাও হলে কেউ টের পাবে না। চল না ভাই, জানিস আমি শুনেছি ভিক্টোরিয়ার বাগানে ছেলে মেয়েগুলো না সব করে। কি করে? আরে সবাই ভিডিও মানে সিডি কিনে যেসব দেখে না ওই সব রে। ইস, অসভ্য, কি সব বাজে বাজে কথা আছে। নেকু, ওইসব না হলে না তুমিও পৃথিবীতে থাকতে না আর আমিও থাকতাম না। নাটক। চল ওই বাগানে গিয়ে আমরা ছেলে মেয়েগুলোর নাকের পাশে ধোঁয়া ওড়াবো। ধোঁয়া? সোহম নিজের ব্যাগ থেকে একটা গোল্ড ফ্লেক বের করে। সিগারেট? ইস, এটা গোল্ড ফ্লেক, এর দাম জানিস? এটা কোনো আতিবাদি সিগারেট না, বাবার পকেট মেরে এনেছি। এ ভাই, একটা কথা বলবো? মানে ওই আর কি, আমারও ইচ্ছে ছিল একদিন একটু ধোঁয়া উড়িয়ে দেখবো কেমন লাগে। পথে এসো বাচ্চা, চল কাউন্টারে খাবো। তারপরে ওরা দুজনে সবার চোখ পেরিয়ে চলে গেছিল ভিক্টোরিয়ার সামনে। বাগানে বসে লোকজনের প্রেম করা দেখছিল আর মাঝে মাঝে বেঞ্চের পেছন থেকে বলে উঠছিল, কি দাদা বাড়িতে জানে? এই সব কাণ্ড কারখানা করে যখন দুজনে হাঁপাচ্ছে সোহম ওর ভেজা মুখটা রুমাল দিয়ে মুছছিল তখন। সোহমকে এইভাবে রুমাল দিয়ে ঘাম মুছতে দেখে কেমন যেন মায়া হয়েছিল হিয়ার। মনে হয়েছিল পাতি ক্যাব লাগান্ত একটা ছেলে দরদর করে ঘেমে যাচ্ছে, কিন্তু সেই ঘামে ভেজা মুখের মধ্যে কি যেন একটা মায়া লেগে আছে। তাই
কেমন যেন একটা মায়া লাগছিল হিয়ার। ঠিক বৃষ্টির পর বেলি ফুলের উপর জল পড়লে যেমন স্নিগ্ধ লাগে, ব্যাপারটা কিন্তু ঠিক তেমন। ওকে দেখে হিয়ার কষ্ট হয়েছিল সেদিন, ভয় লেগেছিল হারিয়ে ফেলার। সোহম পাশে এসে বসলো হিয়ার, গোল্ড ফ্লেকটা সামনে ধরল হিয়ার। এই, তুই খাবি না? আরে আমি তো খেয়েছি, তুই খেয়ে দেখা আগে। তারপর গোল্ড ফ্লেকে আগুন ধরিয়ে দিল সোহম। কাস্তে কাস্তে এরপর তো মেয়েটা জেরবার, তাই দেখে সোহম বলে উঠল, এই ছাড়, অনেক হয়েছে, দে আমায় দে, আমি খাই। আর এরপর বেশ সবে সবে আরাম করে সুকটান দিচ্ছে সোহম, হঠাৎ করেই একটা হাতের স্পর্শ ও অনুভব করে কাঁধে। উফ ইয়া, আবার কাঁধে হাত দিচ্ছিস কেন? এতগুলো লোকজনকে প্রেম করতে দেখে তোরও কি হরমোন ওঠানামা করছে রে? তুই পিছনে ফিরে তাকা, তারপরে আমি দেখছি কার কি ওঠানামা করে। সোহম পেছনে ফিরেই আঁতকে ওঠে, সোজা ধপ করে পড়ে গেল সিকিউরিটি গার্ডের পায়ে। কাকু বিশ্বাস করো কাকু, কিচ্ছু করিনি আমরা। স্কুল ইউনিফর্ম পরে এখানে এসব খেতে লজ্জা করে না? কাকু আমি না কাকু, সব ওর বুদ্ধি কাকু, ও আমায় জোর করেছে। এইসব বলা মাত্রই আঙুলটা তাক করে দিল হিয়ার দিকে। হিয়ার চোখ ততক্ষণে লাল। সিকিউরিটি গার্ড একটা মেয়েকে আর কি বেশি কথা বলবে, তাই হালকা ভর্ৎসনা দিয়ে ওখান থেকে চলে গেল। আমি আর কথাই বলবো না, যা তো। আরে বোঝ ব্যাপারটা, তুই তো মেয়ে ভাই, তোকে বেশি কিছু বলতো না। আমার নাম জানলে ভাই বাপ মা টেনে নিয়ে আসতো। এরপর বেশি কিছু বলতে হয়নি হিয়াকে। এই হিয়ার এক দোষ, ও কারোর ওপর রাগ করতে পারে না, বিশেষ করে সোহমের উপর তো নাই। এইসব কথা ভাবতে ভাবতে হিয়া অন্যমনস্ক হয়ে গেছিল। অন্যমনস্ক হতে গিয়ে ট্রেডমিলের গতির সাথে ওর পায়ের গতির যে সমতা হারিয়েছে সেটা ও খেয়ালই করেনি, তাই কোনো রকমে হুড়মুড়িয়ে নিজেকে পড়ে যাওয়ার থেকে সামলালো। জিমের ট্রেনার এসব দেখে ছুটে এলো। আরে এসব কি হচ্ছে? এত অ্যাবসেন্ট মাইন্ডেড কেন তুমি? না মানে আজকে রেস্ট নাও, তোমার চোখ মুখটাও কেমন যেন লাগছে। বাড়ি যাও আজ। বাড়ি? আচ্ছা, বাড়ি ঠিক কি? বাড়ি মানে তো ইটকাট সিমেন্ট বালির কিছু একটা। বাড়ি ফেরা আর ঘরে ফেরা কি এক? ঘর তো তৈরি হয় আদতে কতগুলো মানুষ দিয়ে, ঘরে ফেরা মানে কতগুলো মানুষের কাছে দিনের শেষে ক্লান্তির পর ফিরে আসা, জিরিয়ে নেওয়া। হিয়ার বাড়ি নেই, ফ্ল্যাট আছে, তবে কোনো ফিরে আসার মতো ঘর ওর নেই, যেখানে কারোর কোলে মাথা রেখেও ঘুমোতে পারে, কারোর বুকে মাথা রেখে দীর্ঘশ্বাস ফেলতে পারে, এরকম কিছুই নেই হিয়ার। হিয়ার বাবা মারা যাওয়ার পর মা বিয়ে করেছেন। ওর মায়ের নতুন বরটা একটা পাক্কা হারামির বাচ্চা। শালা হিয়াকে তো কোনোদিন নিজের মেয়ে তো দূর, রাস্তার মেয়ে করে রেখেছিল। তাই দাদুর বাড়িতেই থাকতো হিয়া, আর এইচএসের পর হোস্টেলে থাকতো। সেই সময়ই ওর দাদু মারা যায়। তারপর কলেজ শেষে আইটির ঘানি টানা শুরু করার পর বয়স 65 দিদাকে নিয়ে নিজের ভাড়ার ফ্ল্যাটে থাকতে শুরু করে হিয়া। আজ সেই ফ্ল্যাটটা কিনে নিয়েছে হিয়া, তবে সেই ফ্ল্যাটে আর দিদা নেই, বলতে গেলে আর কেউই নেই। হিয়া ওখানে একাই থাকে। হিয়া ফ্ল্যাটে এসে খাটের উপর গিয়ে শুয়ে পড়ল। আজকে ফোনটা রেখে গেছিল, এখন পাশের টেবিল থেকে ফোনটা তুলে নিল। ফোনটা খুলে দেখে সোহমের 3টে মিসড কল। হিয়া কল ব্যাক করলো সোহমকে। বল। এই, মরে গেছিলি নাকি রে? সে তো কবেই গেছি, এখনো শ্বাসটুকু আছে। জিওল মাছ বোধহয় আমি। ভাই ঠিক আছিস তুই? পেটে রঙিন জল পড়েছে নাকি? কি হয়েছে তোর? আমার কিছুই হয়নি,
আর হলো তোর কি রে? তুই যে কারণে ফোন করেছিলি সেটা বলে ফেল। এখন আর লাভ নেই। লাভ নেই? লাভ নেই মানে? লাভ নেই মানে এটাই যে তখন সুরো তোর সাথে কথা বলতে চেয়েছিল। সুরঞ্জনাকেই সোহম আদর করে সুরো বলে ডাকে। তা হঠাৎ আমি কেন? ওর কি আবার মনে হচ্ছে আমি তোদের মাঝে কাবাব মে হাড্ডি হচ্ছি? দেখ ভাই, লাইফ এমনি আমাকে রোলার কোস্টার রাইডের মতো নাচাচ্ছে। আমি এমনিতেই ক্লান্ত, আমাকে ছেড়ে দে। ওর যদি আমার জন্য এত কমপ্লেক্স হয় ভাই, আমি তাহলে আর যোগাযোগ রাখবো না। আমাকে একটু শান্তি দে ভাই তোরা। সোহম আর কিছু বলে না, কেন কি এই হিয়াকে সোহম অনেকগুলো বছর পর আবার শুনল। হিয়ার গলায় এই বিরক্তি প্রায় দেখাই যায় না। এর আগে যখন সেটা দেখেছিল তখন ওর দিদা মারা গেছিল, আর প্রথমবার যখন দেখেছিল তখন ওর দাদু মারা যায়। মানে যতবার হিয়া ওর কাছের মানুষগুলোকে হারিয়েছে ততবার ও এমন করে। সোহম বুঝতে পারে তার মানে হিয়া এখনো কাউকে হারিয়ে ফেলেছে, কিন্তু কাকে সেটা কিছুতেই বুঝে উঠতে পারে না সোহম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোর মনটা ভালো নেই বল? ঠিক আছে, তুই ঘুমা একটু, আমি কাল পারলে যাব তোর বাড়িতে। হিয়া মাথাটাকে এলিয়ে দিল খাটের এক পাশে। ওর ঘরের মধ্যে একটা নাইট ল্যাম্প জ্বলছে। সেই আলো আঁধারির খেলায় এক ছায়ামূর্তি শুয়ে আছে। নাইট ল্যাম্পের নীল আলো ওর মুখে পড়ছে। দেখে মনে হচ্ছে কোনো মিশরীয় উপকথার মায়াবিনী চরিত্র। নীল অবয়বে ঢেকে গেছে মেয়েটার সারা শরীর। মেয়েটার ভেতরে হয়তো আর কিছুই নেই, খালি নিঃশ্বাস প্রশ্বাসটুকুই এখনো আছে। মা বাবাকে দেখেনি কোনোদিন, মানুষ হয়েছে দিদার কাছে। এই গত 5 মাস আগে দিদাও মারা গেছে। মেয়েটার পিছুটানের জায়গাগুলো যেন কেউ একটা একটা করে কেড়ে নিচ্ছে। কখন যে হিয়া ঘুমিয়ে পড়েছিল সে কথাও জানে না। ক্লান্তি কখন যে ওর দু চোখের পাতাকে বন্ধ করে দিয়েছিল মেয়েটা টেরই পায়নি। পরের দিন সকালে যখন ঘুম ভাঙল তখন বাইরে পাখি ডাকছে। ওর ফ্ল্যাটের কাচের জানলা দিয়ে রোদ এসে পড়ছে ওর মুখে। রোদটা চোখে পড়তেই ঘুম ভেঙে গেল। অন্যান্য দিন অফিস থাকলেও ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 8টা বেজে যায়। তবে শরীরটা একটু ভালো না থাকায় 3 দিনের একটা লিভ নিয়েছে। ভেবেছিল আজ বেলা অবধি ঘুমোবে, অথচ আজকেই কেমন সকাল সকাল ঘড়িতে 6টা বাজার আগেই হিয়ার ঘুমটা ভেঙে গেল। কফি বানিয়ে দাঁড়ালো ব্যালকনিতে। ছোটবেলা থেকে সব হারাতে হারাতে ভীষণ ক্লান্ত হয়ে গেলেও যতবার সোহমের মুখটা দেখত সব ক্লান্তি যেন মুছে যেত। কিন্তু এখন সোহমকে ঠিক আর চিনতে পারে না হিয়া। সোহম বরাবরই খুব সেলফ সেন্টার্ড ছিল বটে, তবে আজকাল কেমন যেন হয়ে গেছে একটা। আগের মতো ঠিক আর নেই। এই 3 কামরার এত বড় ফ্ল্যাটটা প্রতিদিন হিয়াকে গিলে খায়। অথচ কলেজ শেষে ক্যাম্পাসিংয়ের চাকরির পর ভেবেছিল এবার চাকরি করছে, নিজের উপার্জন নিজেই করছে, নিজের একটা বাড়িও হবে। বাড়ি হলো ঠিকই, কিন্তু ঘর আর হলো না। আসলে ঘর তো ইট কাঠ পাথর দিয়ে তৈরি হয় না, ঘর তৈরি হয় মানুষে। মায়ের সকালবেলার চিৎকার শুনলে, বাবার হাঁক ডাক শুনলে, দাদু দিদার রেডিওর আওয়াজ শুনলে তবে সেটাকে ঘর লাগে। সারা সকাল কেটে দুপুর হয়ে গেল। শরীর মন কোনোটাই ভালো লাগছে না হিয়ার। তাই ভাবলো দুপুরের বাইরে গিয়ে কিছু খেয়ে নেবে, কিন্তু বাইরে বেরোতে সেই ইচ্ছাটাও মরে গেল। হুট করেই একটা খেয়াল চাপলো হিয়ার। অনেকগুলো বছর পর আবার এমন খেয়াল চাপলো হিয়ার। সেই স্কুলে পড়াকালীন এইসবও করতো। একটা ট্যাক্সি দাঁড় করালো হিয়া। দাদা, শরৎ বসলেন? গাড়িটা স্টার্ট দিল।
ট্যাক্সির জানলা থেকে মুখটা বাড়িয়ে শহরটাকে ছুটে চলে যেতে দেখছে হিয়া। হাওয়ায় ওর চুলগুলো উড়ছে, মাঝে মাঝে মুখে এসেও পড়ছে কিছুটা। ট্যাক্সিটা থামলো একটা দোতলা বাড়ির সামনে। এই বাড়িটাতে আগেও ও এসেছে, খুব চেনা রাস্তা এটা। দরজায় গিয়ে টোকা মারল হিয়া। দরজা খুলতেই ভদ্র মহিলার মুখে খেলে গেল এক হাসি। ওমা, তুই কতদিন পর? এই ভদ্রমহিলা হলেন সোহমের মা। হ্যাঁ, হিয়া সোহমের বাড়ি এসেছে। আগে যখন স্কুলে পড়তো তখন মাঝে মাঝে এই বাড়িতে চলে আসতো ও, বিশেষ করে পরীক্ষার আগে। সেই দুপুরবেলা আসতো আর রাত করে যেত। মাঝে মাঝে কাকিমা ভাত, মাংস, দুধ, বিস্কুট, রুটি, তরকারি সব খাইয়ে দিত। মা মরা মেয়েটা মায়ের ভালোবাসা কী জিনিস তখন দু চোখ মেলে দেখত। হ্যাঁ কাকিমা, কেমন আছো? আমি তো ভেবেছিলাম তুই ভুলেই গেছিস তোর এই কাকু কাকিমার কথা। হ্যাঁ রে, এত বছর আসিসনি কেন? আসলে কাকিমা, মানে কি বলো তো। কি বলো দেখি? মেয়েটাকে কি এতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রেখেই সব সওয়াল জবাব করবে? এমা না না, ইস আমার খেয়ালই নেই। আয় তো, আয় ভেতরে আয়। হিয়া হাঁপ ছেড়ে বাঁচল। মনে মনে বলতে লাগলো যে ভাগ্যিস ওর কাকু চলে এসেছে, নয়তো কি জবাব দিত মেয়েটা? কেন আসতো না ও আর এই বাড়িতে? এই বাবু, দেখ কে এসেছে, নিচে আয়। ও বাড়ি আছে, অফিস যায়নি? না, ওই ঘরে বসেই অনলাইনে কী সব করছে। সিঁড়ি দিয়ে নেমে এলো সোহম। ঘরে ঢুকে চোখ পড়ল হিয়ার দিকে। ও তুই জানাসনি তো যে আসবি? না মানে। ও মা, তাও বলে আসবে নাকি? এটা তো ওরও বাড়ি। আগে মনে নেই কি সুন্দর চলে আসতো নিজেই। এই বড় হয়েই যত ফর্মালিটি। সোহম হঠাৎ কি যেন একটা লক্ষ্য করে হিয়ার দিকে তাকালো। এই, তুই সারাদিন আজকে কিছু খাসনি নাকি? তোর চোখ মুখ এরকম বসা বসা লাগছে কেন? হিয়া আর কোনো উত্তর দেয় না, আর ওর উত্তর না দিয়ে চুপ করে বসে থাকাটাই উত্তর দিয়ে দিয়েছে সোহমকে। মা, ওকে খেতে দাও তো, এমনিতেই শরীর ভালো না। কি যে শুরু করেছিস, সত্যি মাইরি। ছি ছি, বিকেল 4টা বাজতে চললো আর তুই কিছু খাসনি? আয়, দুপুরে ভাত আছে, খেয়ে নে। হিয়া কিছু বলে না, চুপচাপ বসে পড়ে খাবার টেবিলে। চোখ বন্ধ করে খেতে থাকে। এরকম মায়ের হাতের খাবার যে কতদিন পর খেলো। আর এরপর খাওয়া দাওয়া শেষ করে সোহম আর হিয়া চলে যায় ছাদে। তখন বিকেল নেমেছে, হালকা একটা হাওয়া দিচ্ছে বাতাসে, চাঁদ দেখা যাচ্ছে আকাশে, আর চাঁদের পাশে একটা শুকতারা। সোহম, তোর মনে আছে আমরা যখন স্কুলে পড়তাম তখন আমি মাঝে মাঝেই চলে আসতাম এই বাড়িতে, আর এমনই ছাদে দাঁড়িয়ে কত গল্প করেছি। আবার মনে থাকবে না? আগের দিনগুলো কি আর ফিরবে না রে? আমাদের বয়সটা দেখ, বয়স বাড়লে জটিলতা বাড়ে, শৈশবের সারল্য হারিয়ে ফেলি আমরা। আরই ভাব, এগুলোই ভালো ছিল। এখন তো খালি পাহাড় সমান অভিমান, নয়তো ইগো। আকাশে চাঁদ দেখা যাচ্ছে, আর একটা শুকতারা। আমি বলতাম ওই চাঁদটা হলি তুই আর শুকতারাটা আমি। হ্যাঁ, কি কল্পনাই না তুই করতিস। এখনো কল্পনাই করি আমি। এখনো? মানুষ তো কল্পনাতেই সুখী। যে হিসেবগুলো বাস্তবে মেলে না সেগুলো কল্পনাতে মিলিয়ে দিই। তা ঠিক কোন কোন হিসেবগুলো মেলাস দেখি? কল্পনাতে আমার মা আছে, সেই কল্পনাতে আমার মা জীবিত, সুস্থ, সেই মায়ের কোলে আমি ঘুমিয়ে থাকি। সেই কল্পনাতে আমার বাবা আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করে না। সেই কল্পনাতে আমার দাদু দিদা এখনো বেঁচে আছে, আর সেই কল্পনাতে একটা বন্ধু আছে যে কখনো আমায় ছেড়ে যায়নি। সোহম হয়তো ওকে কিছু একটা বলবে বলেই কথাটা আনতে গিয়েও আনলো না, গিলে ফেললো কথাটা। তোর কেন মনে হয় আমি তোকে ছেড়ে চলে যাব? কারণ আজ অবধি এই পৃথিবীর কোনো মানুষ কেউ আমার সাথে থাকেনি। বাকি ওই লালি
মানে ওই যে কুকুরটা আমার ফ্ল্যাটের নিচে, মিনি নামের বিড়াল, কিংবা এই আকাশের চাঁদ আর শুকতারাটা, ওরা সবাই রয়ে গেছে। শুধু মানুষগুলাই কেমন হারিয়ে যায়। আর আমি যদি থেকে যাই? পারবিই না থাকতে, তুই নিজেও জানিস। আমাকে সান্ত্বনা দিচ্ছিস কেন তুই? আমি বাস্তবকে স্বীকার করতে জানি। এই, তোর কি কিছু হয়েছে রে? কিচ্ছু হয়নি, খালি পুরনো সময়গুলো বড্ড মনে পড়ে আজকাল। জানিস, আমি না শুনেছি মানুষ যখন মরে যায় তার আগে পুরনো কথা মনে করে। দিদা যখন মারা গেল তার আগে খুব পুরনো কথাগুলো বলতো। দাদুও তাই, জানিস, মাও হয়তো বলতো। এসব ছাড়, তুই মরে যাবি বা কেন? আমি তোকে মরতে দেবই না। কথাটা শুনে হেসে ওঠে হিয়া। কি নিদারুণ হাসি ওর! হাসিটা শুনতে কি ভয়ানক লাগছে। কেমন ক্ষিপ্রতা আছে যেন এই হাসিতে। এই হাসিতে তাচ্ছিল্য লুকিয়ে আছে। হাসিটা শুনে অস্বস্তি হতে থাকে সোহমের। সোহম কানে হাত দিয়ে বলে, উফ, তুই চুপ করবি? হিয়া হুট করে চুপ করে যায়। এতক্ষণ যার হাসিতে ছাদটা কেঁপে উঠেছিল তারই নিস্তব্ধতা ঢেকে দিল ছাদটাকে, ঠিক যেভাবে আকাশটা এখন অন্ধকারের গালিচা ঢেকে দিয়েছে। কবে চলে যাবি? মানে? কেন যাচ্ছিস না? তুই জানলি কি করে? ভাই, আমি তোর সাথে একটা যুগেরও বেশি সময় কাটিয়ে দিয়েছি, আর তুই আমায় শুধোচ্ছিস যে আমি জানলাম কি করে? যাব, দেখি। আমি একটা চাকরির অফার পেয়েছি ইউকে থেকে, দেখি কি হয়। কাকিমা কাকু? মা কষ্ট পাবে একটু, কিন্তু মানিয়ে নেবে। দেখ, আমারও তো কেরিয়ার। সেদিন যে বললি এই শহরটাকে তুই ছাড়তে পারবি না। হ্যাঁ, যা বুঝলাম এই শহরটায় চাইতেও না আসলে হয়তো আমি সুরঞ্জনাকে বেশি ভালোবেসেছি। বাহ, দেখলি আমি তোকে কেমন চিনি। আমি জানতাম তুই যাবি। কি জানি আদৌ চিনিস কি না। তা যাচ্ছিস কবে? এই তো 3 মাস পর। বাহ। তুই কিছু বলবি না? কি বলবো? এই যে আমি দূরে চলে যাচ্ছি, তো কিছু বলবি না? মাঝে মাঝে দূরে যেতে হয় ফিরে আসার কারণ বোঝার জন্য। তুই তুই একটা পাথর। হয়তো, তবে জানিস তো, পুরোটাই সামনের মানুষের উপর নির্ভর করে। কি নির্ভর করে? পাথরটাকে মাটিতেই ফেলে রাখবে নাকি পাথর কেটে কোনো ভাস্কর্য বানাবে। সোহম আর হিয়া কেউই আর কোনো কথা বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। ওদের মাঝে এক রাস স্তব্ধতা খেলে যাচ্ছে। মাঝে মাঝে সেই স্তব্ধতার পথ ধরে খেলা করে যাচ্ছে দমকা হাওয়া। ছাদের উপর জ্যোৎস্নার আলো পড়ছে। সেই হালকা আলো আধারিতে ছাদের এক প্রান্তে দাঁড়িয়ে আছে দুজনে। হঠাৎ কিছু জোনাকি ঘিরে ধরে হিয়াকে। হিয়ার চারপাশে কিছু আলো খেলে যেতে থাকে। মিশরীয় ইতিহাসের সেই সুদর্শনা নেফারতিতি। হিয়া এতক্ষণ ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল, কিন্তু কি জানি কোনো নাম না জানা অনুঘটক ওর মাথার সমস্ত অন্তঃক্ষরা গ্রন্থি আর স্নায়বিক অনুভূতিগুলোর এমন মাথা মুন্ডু চটকে দিল যে হিয়া এক প্রকার বাঁধ ভাঙা নদীর মতো আছড়ে পড়ল সোহমের বুকে। তুই সত্যি চলে যাবি? আমি জানতাম যে তুই নিজেরটুকু ছাড়া কিচ্ছু বুঝিস না। তাই বলে এতটা স্বার্থপর কেউ কি করে হতে পারে রে? কেন? কেন? তুই আবার আমায় কেন শুধাচ্ছিস? তুই জানিস না আবার তুই ছাড়া আর কেউ নেই। মা, বাবা, দাদু, দিদা, কেউ নেই আমার। আমি তো তোকে অনেকবারই বলেছিলাম হিয়া যে আমার কি করা উচিত বল। তুই কিছুই বলতিস না। তুই বলতিস আমার যেটা ঠিক মনে হয় সেটা করতে। ও, তা তোর এটা ঠিক মনে হলো? দেখ, ঠিক না ভুল, যদি তোর সিদ্ধান্ত মেনেই হতো তাহলে সিদ্ধান্তটাও তোর নেওয়া উচিত ছিল। যখন সেটা আমার উপরে ছেড়ে দিয়েছিস একবার,
তাহলে এখন তোর কোনো অধিকারই থাকে না ঠিক ভুল বিচার করার। হিয়া এখনো ফোপাচ্ছে। হিয়াকে দেখে ভারী মায়া হলো সোহমের। ওর চিবুকটা তুলে ধরল সোহম। বড্ড দেরি হয়ে গেছে হিয়া। আমার যে তোকে চাই। আমি সারা জীবন তোর ওই হাত দুটো ধরে চলতে চেয়েছিলাম। আমার তো আর কেউ নেই, কোনো বন্ধু নেই আমার আর। আবার জোনাকিগুলো ঘোরপাক কাচ্ছে হিয়ার চারিপাশে। চুলগুলো উঠছে হাওয়ায়। হিয়ার চোখে শত পুরনো ব্যথা জমে আছে। বাইরে জাম গাছটার হাওয়া লেগে পাতা থেকে সরসর শব্দ হচ্ছে। মাঝে দেখতে দেখতে কেটে গেল 2 মাস। হিয়ার সাথে সেভাবে আর যোগাযোগ রাখেনি সোহম। হিয়া মাঝে কয়েকবার ফোন করেছিল ঠিকই, কিন্তু সোহম সেভাবে কথা বলেনি আর। আজ ওরা একটা সিনেমা দেখতে যাবে। হলে নতুন এসেছে সিনেমাটা। সিনেমাটার নাম হচ্ছে দ্য অ্যামেজিং স্পাইডারম্যান। হিয়া দাঁড়িয়েছে সিনেমা হলের বাইরে। প্রতিবার এমনই হয়, সোহম আজ অবধি কখনো সময়ে এসে পৌঁছাতে পারল না। হিয়া টিকিট কেটে বাইরে একটা জায়গায় বসেছিল। চোখটা বন্ধ করে ওদের নিজেদের 11-12 দিনগুলো মনে করতে থাকলো। হিয়ার তখন একটা ছেলেকে বেশ পছন্দ হয়েছে। ছেলেটার নাম ছিল চিন্ময় রায়। হিয়াদের পাশের স্কুলেই পড়ে। পড়াশোনায় নাকি তুখোর। চোখে মোটা ফ্রেমের চশমা। চোখের চাহনিতেই বুদ্ধির ক্ষিপ্রতা সুস্পষ্ট। টপার হলেও বাকি টপারদের মতো ক্যাবলাকান্ত সে একেবারেই না। শুধু সমস্যা হচ্ছে একটা, সে কোনো মেয়ের সাথে কথাই বলে না। কারণ কোনো এক হিন্দি সিনেমার ডায়লগ ওর মাথায় ঢুকিয়েছে যে एक लड़का और एक लड़की कभी दोस्त नहीं बन सकते, ये तो पर्दा है पर्दा। तब तबाती रातों में धड़कती हुई दिलों की भड़कती हुई आग को बुझाने का, छुपाने का। তা মামনি, কি ভাবছো, কবে বলছো? এই তোকে কেন বলবো রে? দেখ, এইসব বিষয়ে একটু এক্সপিরিয়েন্সড মানুষদের থেকে পরামর্শ নিতে হয়। তুই এক্সপিরিয়েন্সড? তুই হলি গিয়ে লুচ্চা লোফার ছেলে। আজ ওই মেয়ে, কাল ওই মেয়ে। আরে আরে চিল। মেয়েরা যদি এইভাবে আমার সাথে কথা বলতে চায়, মানে ইউনো, তো আমি কি করব বল? চিন্ময়ের সবই ঠিক আছে, কিন্তু একটাই সমস্যা। সে কি রে, সমস্যা আছে? হাট জানোয়ার, ওই সব না। ব্যাটার একটা মানসিক সমস্যা আছে। ওর মনে হয় একটা মেয়ে আর একটা ছেলে নাকি কখনো শুধু বন্ধু হতে পারে না, তাই ও মেয়েদের সাথে কথাই বলে না। হ্যাঁ, তা ভালো তো। আই মিন, ওর বন্ধু হতেই বা কে চাইছে? তবুও অমন হুট করে। আরে ছাড় তো, ভালো কথা বলছি, শোন। আর দেরি করিস না। ছেলেটার পেছনে অনেকেই ছিপ ফেলে বসে আছে ভাই। অতুল স্যারের কোচিং থেকে বেরিয়ে করে বলে দিবি। অমন অতজনের সামনে? তা কি মনে হয় তোর? তুই ভিক্টোরিয়ার পেছনে বাগানে গিয়ে ওকে বলবি? আচ্ছা, ছেলেটাকে কেমন মনে হয় তোর? চিত যুক্ত ময়, চিন্ময় ভাই। ওর নাম শুনলে আমার ক্লাস 4-এর সন্ধি বিচ্ছেদের কথা মনে পড়ে। বাবা তোর না সবসময় ফাজলাম। সেদিন দুপুরে প্রত্যুল স্যারের ব্যাচ থেকে বেরিয়ে চিন্ময়কে ডেকে বলতে যাবে এমন সময় দেখে চিন্ময় আর দেবযানী একসাথে হাসতে হাসতে বেরিয়ে যাচ্ছে। প্রথমে খটকা লেগেছিল হিয়ার। যে ছেলে মেয়েদের সাথে কথাই বলে না, সে হাসতে হাসতে হেঁটে যাচ্ছে দেবযানীর সাথে। এই মেঘ না শোন। হ্যাঁ বল। চিন্ময় আর দেবযানীর ব্যাপারটা ঠিক কি রে? তুই জানিস না? আরে ওদের তো এখন মাখো মাখো কেস। ও, তুই তো আসিসনি মাঝে। হিয়া আর কিছু বলে না। সেদিন প্রত্যুল স্যারের কোচিং থেকে দৌড়ে বেরিয়ে এসেছিল। একটা অটো ধরে চলে গেছিল সোহমের বাড়ি। সোহমও প্রত্যুল স্যারের কাছেই পড়তো, কিন্তু ও পড়তো অন্য সময় অন্য ব্যাচে। তাই এই গরম গরম টাটকা খবর এখনও পেয়ে ওঠা হয়নি ওর। সোহমের মা দরজা খুলতেই, কাকিমা, সোহম আছে? হ্যাঁ, ওপরের ঘরে। কথাটা শেষ হতে না হতেই দৌড়ে উপরে চলে যায় হিয়া। বেজানো দরজাটা দুম করে খুলে ফেলে। খাটের উপরে উল্টে শুয়েছিল সোহম। হিয়াকে এইভাবে আসতে দেখে উঠে বসে বলে,
কি অসভ্য রে! আরে দরজায় একবার নক করবি তো। তুই জানিস দেবযানী আর চিন্ময় আজ ছুটির শেষে একসাথে হাসতে হাসতে গল্প করতে করতে বাড়ি ফিরলো। আমার যে সময়টা জ্বর হয়েছিল বলে পড়তে যায়নি তখনই। হাল ছেড়ো না বন্ধু, এই মাছ তোমার টোপ গেলেনি তো কি হয়েছে, নতুন মাছের জন্য টোপ প্রস্তুত করো। ধুর, ওইভাবে হয় নাকি? আমি যাকেই ভালোবাসি তারাই আমার থেকে চলে যায়। কেন রে সোহম? সোহম এই কথাটার উত্তর দিতে পারেনি, শুধু চোখের জলটা মুছে দিয়ে বলেছিল, ধুর পাগলি, আমি তো আছি, চোখের জল মুছ। পাশে চরণ বাড়ুজ্যের দোকানে আঁচ জ্বলে উঠেছে। সোহমের মাথায় একটা বুদ্ধি আসে। সোহম জানে হিয়া খেতে খুব ভালোবাসে। ওর ভীষণ রকমের মন খারাপ হলেও ওর পছন্দের মতো খাবারও খেতে চায়। ওয়েল ওয়েল ওয়েট, আমি চরণ কাকুর দোকান থেকে সিঙ্গাড়া আর গরম গরম জিলিপি নিয়ে আসছি, এসে যেন দেখি তোমার চোখের জল শুকিয়ে গেছে। কথাগুলো মনে পড়ে যেতেই ভর্তি লোকজনের মাঝেই হুট করে হেসে ফেলে হিয়া। এদিকে সিনেমায় তখন দেখা যাচ্ছে তখন জুয়েন স্ট্যাকিকে বাঁচাতে গিয়ে পিটার পার্কার মানে স্পাইডারম্যান ঝাঁপিয়ে পড়েছে। হলের লোকজনদের মধ্যে টান টান উত্তেজনার রুদ্ধশ্বাসে সবাই সিট আঁকড়ে বসে। এমন সময় হিয়া ফ্যাচ ফ্যাচ করে হেসে দিল। এই তোর মাথা ফাতা ঠিক আছে নাকি পাগল হয়ে গেলি? সরি। সিনেমা শেষ হলে হল থেকে বেরিয়ে আসে সোহম। এই তোর ব্যাপারটা কি রে, তখন ওইভাবে হাসলি কেন? ছোটবেলার একটা কথা মনে পড়ে গেছিল। কি কথা? মনে আছে একবার তোকে শুধিয়েছিলাম আমি যাকেই ভালোবাসি তারাই আমার থেকে চলে যায় কেন রে সোহম? আর তুই বলেছিলিস যে আমি তো আছি। কেউ কথা রাখে না বল সোহম। দেখ তুইও চলে যাচ্ছিস আমায় ছেড়ে। বাড়ি পৌঁছে জানিয়ে দিস আমি এলাম। হিয়া চুপচাপ দাঁড়িয়ে দেখতে থাকলো ওর ছোটবেলার বন্ধু কিভাবে একটু একটু করে দূরে হেঁটে যাচ্ছে। একটা সময় পুরোটা মিলিয়ে গেল। সোহম চলে গেছে প্রায় 5 মাস হয়ে গেছে। পৌঁছে খালি একবার মেসেজ করেছিল, আর কোনো কথা হয়নি ওদের। আজকে হিয়া একবার সোহমের বাড়ি যাবে। সোহমের বাবা মার আজ 30 বছরের বিবাহ বার্ষিকী, তাই ও ওদের বলেছিল, তোমাদের ছেলে এখানে নেই তো কি হয়েছে, আমি আছি তো, সুন্দর করে সেজে গুজে রেডি থেকো, বাকিটা আমি সামলে নেব। তখন ঘড়িতে 4টে বাজে। সোহমের বাড়িতে গিয়ে পৌঁছালো হিয়া। সোহমের মা দরজাটা খুলতেই বলে উঠল, হ্যাঁ রে মা, আজকের দিনে এমন সাদামাটা জামা পরে চলে এলি? এমন একটা সাদা রঙের সুতির কুর্তি পরে কেউ অনুষ্ঠান বাড়িতে আসে? না মানে কাকিমা, আসলে তুমি তো জানোই আমার ওই সমস্ত সাজতে গুজতে ভালো লাগে না। না ওসব বললে হয় নাকি? তুই আয় তো আগে আমার সাথে আমাদের ঘরে। কথাটা বলেই সোহমের মা হিয়াকে নিয়ে ঘরে চলে যান। আলমারি খুলে বের করে দিলেন তার একটা পুরনো লাল সাদা বেনারসি শাড়ি। নেই তো দেখি, এবারই শাড়িটা চুপচাপ পরে নেয়। আরে না কাকিমা, কি করছো? আমি এই সমস্ত ভারী শাড়ি পরতে পারি নাকি? আর তাছাড়া এটা তো তোমার বিয়ের বেনারসি। আরে ধুর পাগলি, এটা বিয়ের শাড়ি না, তোর কাকু আমাকে একবার পুজোর সময় শাড়িটা দিয়েছিল। দেখ তো, এবার কোনো কথা না বলে চুপচাপ পরে ফেল, একদম লক্ষ্মী মেয়ের মতো। হিয়া আর কোনো কথা বলে না, কারণ ও জানে এখন আর কথা বাড়িয়ে লাভ নেই। কাকিমা যখন বলেছে সেই কাজ ওকে দিয়ে করিয়েই ছাড়বে। সোহমের মায়ের কথা মতো সাদা লাল শাড়িটা পরে নেয় হিয়া। মাথায় একটা খোপা করে, তাতে আবার গুজে দেয় একটা লাল গোলাপ। চোখের নিচে মোটা করে কাজল আঁকে। সেই কাজল কালো চোখে যে আজকে তাকাবে, তার নৌকা যে আজকে ভরাডুবি হবে, সে কথা বলতে আর বাকি থাকে না। কোনো এক অচিনপুরের রাজকন্যার মতো সেজে উঠেছে হিয়া। ও মা, কি সুন্দর লাগছে মেয়েটাকে। দেখি বাঁ হাতের নখটা দে তো। আমার মা থাকলেও বোধহয় এমনই করতো বলো কাকিমা। আমি এভাবে সেজে গুজে যদি মায়ের সামনে দাঁড়াতাম, মাও এইভাবে আমার নজর কাটিয়ে দিত। মা থাকলে আবার কি রে, আমি কি তোর মা নই? মাঝে মাঝে বড্ড মায়ের কথা মনে পড়ে জানো কাকিমা। মা, দিদা, দাদু কেউ নেই আর। ওই 3 কামরার ফ্ল্যাটটা যেন রোজ রাতে আমাকে গ্রাস করতে আসে। সোহমের মা হিয়াকে নিয়ে বাইরে আসেন। ততক্ষণে বেশ অনেক অতিথিরাই চলে এসেছেন।
সারা ঘর জুড়ে রজনীগন্ধার গোলাপের একটা মিষ্টি গন্ধ, চারিদিকে সোনালি রঙের মিটমিটে আলো জ্বলছে। হিয়ার চোখটা ছলছল করে উঠল। সবাই আছে, সব আছে, তবু সোহম নেই। হঠাৎ পর্দার আড়ালে একটা চেনা মানুষের অবয়ব যেন দেখতে পেল হিয়া। হিয়া প্রথমে নিজের মনের ভুল ধরে নিয়েছিল, এতক্ষণ ধরে সোহমের কথা ভাবছে বলেই হয়তো। কিন্তু কিন্তু না, এবার ওই একই অবয়ব পর্দার আড়াল থেকে সরে যেতেই হিয়ার সন্দেহটা আরও বাড়ল। এগিয়ে এলো সামনের ঘরের দরজার দিকে, আর পর্দাটা সরাতেই তুই? হ্যাঁ আমি। বাবা, এমন করতেছিস যেন ভূত দেখছিস। তুই এখানে কি করছিস? আমি কি করছি মানে, আমার বাড়ি, আমার বাবা মা, আমার বাবা মার বিবাহ বার্ষিকী, আর আমি এখানে কি করছি? এটা আবার প্রশ্ন হলো কোনো? বেশি আমি করো না, হ্যাঁ? এই তোমার সবকিছু ছেড়েই তুমি চলে গেছিলে। তাই বুঝি? হ্যাঁ তাই তো। তা আবার আজকে কি করতে ফিরে এসেছো চাঁদ? আর তুই জানাসনি কেন? কে বলেছিল জানাইনি? বাবা মা তো জানে। কি? আমি বাবা মাকে জানাতে বারণ করেছিলাম। আমি জানতাম আমাকে দেখলে তুই চমকে উঠবি, ভূত দেখার মতন অবাক হয়ে যাবি, তাই জন্য। তা আরেকজন কই? আর একজন বলে তো? মানে আবার কি? সুরঞ্জনা, যার জন্য তুই 7 সাগর 13 নদী পেরোলি। ও তাই তো। কার জন্য যে আমি 7 সমুদ্র 13 নদী পারলাম? মানে? আমি আমেরিকা যাওয়ার আগেই সুরঞ্জনার সঙ্গে সব যোগাযোগ শেষ করে গেছিলাম। আমরা ব্রেকআপ করে গেছিলাম, অ্যান্ড আমি ওর সাথে বা ওর জন্য যাইনি আমেরিকাতে। তাহলে? ওয়েল, আমি একটা রিসার্চ করছি জেনেটিক্যাল ডিসঅর্ডারের উপর, আর তার জন্য কয়েকজনের সাথে আলোচনা করা দরকার ছিল। সো আমেরিকান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে 5 মাসের জন্য গিয়েছিলাম। ওরা যদিও চাকরি অফার করেছিল, বাট অ্যাজ ইউ নো, এই শহর ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। আমায় মিথ্যে বললি কেন? তুই আমায় আটকালি না কেন? আমি কেন আটকাতে যাব তোকে? আমার কি অধিকার? হ্যাঁ, একবার না হয় অধিকার খাটিয়ে দেখতিস, তাহলেই বুঝে যেতিস কি অধিকার আছে না আছে। তুই ভালো করেই জানিস আমি কাউকে জোর করতে পারি না। লিসেন হিয়া, অধিকার খাটানো আর জোর করা দুটো এক জিনিস না। তুই সেই ছোট্টবেলা থেকে সব কিছুতে এমনভাবে হাতের মুঠো আলগা করে দিতিস যে সবাই ভাবতো বাহ, মেয়েটা কি দিল দরিয়া। আর আমি সেই মুঠোটা চেপে রাখতাম বলেই সবাই আমার দিকে টেরা চোখে তাকাতো। তুই বলতে কি চাইছিস? এতটা কঠিন হয়ে গেল তোর আমাকে এটা বলা যে তুই চাস না? আমি ইচ্ছা করে তোকে কতবার বলেছিলাম সুরঞ্জনা জোর করছে আমাকে, কি করা উচিত বল। একবারও তুই কিচ্ছুটা বললি না। তুই এত চাপা কেন রে? তোর কি মনে হয় মনের কথা যাকেই বলবি সেই তোকে দুঃখ দেবে? আমিও তোকে দুঃখ দেব? হ্যাঁ মানছি আমি তোর মতন অত আগলাতে পারি না, কিন্তু তার মানে এইটা নয় যে আমি মাঝ রাস্তায় কাউকে ছেড়ে দিয়ে চলে আসি। আমি রাজি আছি থেকে যেতে। এবার তুই দেখ তুই ভরসা করতে পারবি কিনা। মানে? দেখ, আমি চেয়েছিলাম একবার দূরে গিয়ে দেখতে যে দূরে গিয়েও কাছে আসা যায় কিনা। এবার পুরোটাই তোর সিদ্ধান্ত। ভরসা করতে পারবো। হাতের উপর হাত রাখা খুব সহজ নয়, সারা জীবন বইতে পারা সহজ নয়। এ কথা খুব সহজ, কিন্তু কে না জানে সহজ কথা ঠিক ততটা সহজ নয়। কিরে আয় তোরা। হিয়া আর সোহম এগিয়ে আসে বারান্দার দিকে। আমার ছেলের উপর অভিমান মিটল তবে? কাকিমা, তুমি জানতে? মারা সব জানে। হই হট্টগোলে ভরে যায় পুরো হল ঘর। 30 বছর ধরে হাতে হাত ধরে হেঁটে যাওয়া জীবনে সায়ান্নে পৌঁছে যাওয়া দুটো মানুষের ভালোবাসার উদযাপন হচ্ছে। পেছন থেকে দুটো সদ্য মিল হয়ে যাওয়া মনের মানুষ ওদের দেখছে। আমরাও পারবো বলো পুরনো পথের রেখা ধরে হেঁটে যেতে? হ্যাঁ পারবো। আমার ভয় হয় জানিস, সবাই কেমন চলেই যায়, কেউ থেকে যায়নি আজ অব্দি আমার সাথে। আমি থাকবো দেখিস, তুই হয়তো চলে যাবি, আমি থেকে যাব। কথাতেই আছে সময় গড়ায় না জল গড়ায় বোঝা যায় না।
দেখতে দেখতে কেটে গেছে 8টা বছর। সোহম আর হিয়া এখন একটা বছর 3-এর মিষ্টি একটা মেয়ের মা বাবা। এই তুই আজ অফিস থেকে কখন আসবি? আসবো ওই ধর 6টা। কেন রে? আমারও আজকে চেম্বার তাড়াতাড়ি হয়ে যাবে, তাই ভাবছিলাম একটা সিনেমা দেখে বাইরেই খেয়ে আসবো। আর মিঠি? আরে মা তো আছেই, মিঠি থাক ওদের কাছে। আচ্ছা চল। হিয়া সিনেমা হলের বাইরে দাঁড়িয়ে আছে। সময় এগিয়েছে, তাও সোহমের এই দেরি করার অভ্যাস একই রয়ে গেল। তোর স্বভাবটা আর পাল্টালো না বল? না, কি মজা পাস বল তো এইভাবে অপেক্ষা করিয়ে। দাঁড়া, একদিন আমিও এইভাবে তোকে অপেক্ষা করাবো। সিনেমা দেখে এসে ঘরে ঢুকে সোহম বলল, জানিস হসপিটালে আবার কাজ বাড়ছে, কোভিডের সেকেন্ড ওয়েভ আসছে, আবার হয়তো লকডাউন। আমার ভীষণ চিন্তা হয়। মিঠিটা এত ছোট্ট, আর কাকু কাকিমারও তো বয়স হচ্ছে। আমি ভাবছি যে এবার যখন বাড়াবাড়ি হবে, মানে অন্য কোথাও একটা ভাড়া থাকবো আমি কয়েকটা দিন, তোরা সবাই এখানেই থাক। মানে দেখ, আমি তো আর পেশেন্টদের ছেড়ে ঘরে বসে থাকতে পারবো না, রোগের সাথেই আমাকে সারাদিন থাকতে হবে। সে ঠিক আছে, কিন্তু আমি তোর সাথেই থাকবো। মিঠি কাকু কাকিমার সাথে থাকবে ওই কটা দিন। আচ্ছা বেশ, তাই হবে। আর এরপর আবার আছড়ে পড়ল সেই মারণ মহামারী, যার ভ্রুকুটি কেড়ে নিয়েছে কত আপনজনকে। অনেকেই হয়তো লকডাউনে ডেলি ব্লগ বানিয়েছেন, ডালগোনা কফি বানিয়েছেন, কিন্তু সেই সময় অনেকেই হারিয়েছিল তাদের প্রিয় মানুষদের। পরিযায়ী শ্রমিকরা পায়ের রক্ত ঝরিয়ে হেঁটে গেছিল মাইলের পর মাইল। কত কেউ হারিয়েছিল চাকরি, দিনের পর দিন দোকান বন্ধ থাকায় কত বাবা তার সন্তানের পেট ভরাতে এর দাঁড়ে ওর দাঁড়ে হাত পেতে বসেছিল একটু ভাতের জন্য। এই হিয়া, তোর শরীর ঠিক আছে তো? সকাল থেকে কাশছিস। হ্যাঁ, একটু কাশি হয়েছে ঠিকই, তবে ঠিক হয়ে যাব। সোহম টানা 1 মাস ধরে 2টো শিফটে ডিউটি করেই যাচ্ছে। মাঝে একটা সপ্তাহের ছুটি নিয়েছে ও। ওর শরীরটা ক্রমে ভেঙে যাচ্ছিল নয়তো। এই শোন না, শুক্রবার তো দোল, মনে আছে? আগে স্কুলে যখন পড়তাম কিংবা কোচিং থেকে ফেরার সময় রং মেখে কেমন ভূত হয়ে যেতাম। কলেজে ওঠার পর তো ওসব ভুলেই গেলাম। আর তুইও কোনো কালে হসপিটালে ছুটি পেলি না এই দিনটায়। এবারে যখন ছুটি পেলি, চল না আমরা জমিয়ে রং খেলি কেমন? হ্যাঁ হ্যাঁ, সেসব হবে, কিন্তু তুই আগে ঠিক হ। আচ্ছা একটু স্টিম নেই। আরে ঠিক হয়ে যাব আমি, চাপ নেই। না, হিয়া আর ঠিক হয় না। ক্রমে ওর শরীরের অবনতি ঘটতে থাকে। সোহম বাড়িতেই অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করে নেয়, কারণ হসপিটালের কোথাও বেড নেই। ডেড বডি আর রোগী তখন একই বেডের এপাশে আর ওপাশে থাকত। সারা দেশ জুড়ে বিভীষিকাময় অবস্থা। মাঝে একদিন একটু সুস্থ হয়েছিল হিয়া, বেশ ঝরঝরে লাগছিল নিজেকে। আরে তুই বিছানা ছেড়ে উঠে এলি কেন? আরে আমি তো ভালো আছি। তাও এখন তো রেস্ট নাও দরকার। শোন না। বল। এই তোর মনে আছে পড়ে ফেরার পথে সে কি রং খেলতাম? কাল আবির নিয়ে আসবি? তোর না শরীরের এই অবস্থা। আরে একটু খেলি প্লিজ। আচ্ছা, আগলি একটা। কই দেখি তো। কথাটা বলেই লাল আবিরে ভরিয়ে দিল হিয়ার মুখটা। বাইরে কোকিল ডাকছে, পলাশ ফুল ফুটেছে চারিদিকে, মাঝে মাঝে ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। হিয়া হাসছে, ওর ঝর্ণার মতো খিলখিল হাসির সাথে মিশে যাচ্ছে কোকিলের ডাক। দাঁড়া, তোকে সবুজ রং মাখাবো। এই না না, ওই সবুজ গেরুয়া রং আমার 2 চোখে সহ্য হয় না, তুই জানিস। দেখ আমি তোকে কি সুন্দর লাল রং মাখিয়েছি। ও মা, তাই বললে হয় নাকি? বাংলাতে এখন সবুজ ঝড় আর দেশে গেরুয়া, তাহলে? সে যাই হোক, তুই রাখতো ওসব। কথাটা শেষ হওয়ার আগেই সোহমের মাথায় সবুজ রঙের আবির ঢেলে দেয় হিয়া। চল খেলা হবে। সোহম আর হিয়া হাসতে থাকে, কিন্তু হঠাৎ
হিয়ার টান উঠল। হিয়া বসে পড়ল মাটিতে। হিয়া, এই হিয়া, কি হলো রে তোর? আমার বুকের কাজটা, শ্বাস নিতে পারছি না, কেমন জানি। সোহম আর দেরি করে না, ওকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়, সঙ্গে সঙ্গে পরিয়ে দেয় অক্সিজেন মাস্ক। হাসপাতালে ফোন করতে থাকে, অ্যাম্বুলেন্স ডাকে। ঠিক হয় স্পেশাল রেফারেন্স দিয়ে ভর্তি করাবে হিয়াকে। কিরে কিরে, খুব কষ্ট হচ্ছে। আর একটু দেখ, এক্ষুনি অ্যাম্বুলেন্স চলে আসবে। শোন না, আমি আর ঠিক হব না। তুই মিঠাইকে নিয়ে সাবধানে থাকিস। চোখ বেয়ে জল পড়ছে হিয়ার। সেই জল লাল আবিরের সংস্পর্শে এসে মেটে রঙের লাগছে। হিয়ার মাথাটা তুলে কোলে তুলে নেয় সোহম। ওর কপালে মাথা ঠেকিয়ে বলে, সব আমার দোষ। আমি হাসপাতাল থেকে এসে কেন যে আলাদা ছিলাম না। আমি বলেছিলাম আমি একাই থাকবো, আমার জন্যই আজ। তুই কাঁদছিস? তোকে তো কখনো কাঁদতে। কারণ আমি এতদিন জানতাম তুই আছিস। আমার যাই হয়ে যাক, তুই থাকবি। সে প্যান্টে হিসি করে দিই, কিংবা সিগারেট খেতে গিয়ে ধরা পড়ি, কিংবা লাইভ খেটে চচ্চড়ি বানিয়ে ফেলি। আর পাগলামো করিস না। দেখ, তোর কথাটাই মিলে গেল। তুই বলেছিলি আমি তোকে ছেড়ে গেল যেতে পারি, কিন্তু তুই আমাকে ছাড়বি না। পালস অক্সিমিটার দিয়ে হিয়া অক্সিজেনের লেভেল মাপে সোহম 81-তে গিয়ে দাঁড়িয়েছে। বারবার অ্যাম্বুলেন্সে ফোন করতে থাকে। হিয়া মৃদুস্বরে ডেকে ওঠে, ব্যাস এইটুকুই। অতিরিক্ত শ্বাসকষ্ট থেকে সিভিয়ার কার্ডিয়াক অ্যারেস্ট। সোহম আলতো করে ওর কোল থেকে হিয়ার মাথাটা বালিশে রাখল। ওই লাল রঙে রাঙা মুখটাকে দেখে মনে হচ্ছে যেন বিসর্জনের সিঁদুর রাঙানো প্রতিমাকে বিসর্জন দেওয়া হচ্ছে। কিন্তু বিসর্জনের বাজনা কোথায়? কোথায় সেই করুণ ঢাকের বোল? এখন তো কোকিল ডাকছে। প্রকৃতি কি সত্যিই কারোর মৃত্যুতে শোক যাপন করে, নাকি আপন নিয়মেই বইতে থাকে? না, প্রকৃতির হয়তো কোনো শোকই নেই, প্রকৃতির কোনো অনুভূতি নেই। প্রকৃতি হয়তো হৃদয়হীনা। নয়তো এমন দিনেও কোকিল ডাকে কিভাবে? সোহম হিয়ার ঠান্ডা হয়ে যাওয়া হাতটা ধরল। সারা জীবন বইতে পারা সহজ নয়। এ কথা খুব সহজ, কিন্তু কে না জানে সহজ কথা ঠিক ততটা সহজ নয়। পায়ের ভিতর মাতাল, আমার পায়ের নিচে মাতাল। এই মদের কাছে সবাই ঋণী। ঝলমলে ঘোর দুপুর বেলাও সঙ্গে থাকে হাঁ করা ওই গঙ্গা তীরের চণ্ডালিনী। সেই সনাতন ভরসাহীন অশ্রুহীনা, তুমি আমার সবসময়ের সঙ্গিনী না? তুমি আমায় সুখ দেবে তা সহজ নয়, তুমি আমায় দুঃখ দেবে সহজ নয়। বসন্তের গান কখনো শেষ হয় না, সে আমি আপনি থাকি বা না থাকি। প্রতি বছর পাতা ঝরার মরশুমের শেষে প্রকৃতি আবার একটা বসন্ত নিয়ে এসে হাজির হবে। বসন্ত ফিরে ফিরে আসে বারবার, তবে মানুষের জীবনে বসন্ত আসার নির্দিষ্ট সময় যেমন থাকে, তেমনই সেই বসন্তের স্থায়ী কালও নির্দিষ্টই হয়। যে বসন্তে সোহম হিয়াকে হারালো, কোথাও হয়তো সেই একই বসন্তে অন্য কেউ অন্য কাউকে পেল। তবে শেষ বসন্ত মানে এই না যে
সেখানে ভালোবাসাও শেষ। না, ভালোবাসার শেষ হয় না। আবার অন্য এক জগতে মৃত্যুর দোটানা ছাড়িয়ে, যেখানে সব কিছু মিশে যায় কালের অতলে, যেখানে মহাকাল ঘনায়, সেখানে হয়তো আবার ওদের দেখা হবে, আবার ওদের চোখে জল আসবে। এত জন্মে টানা পড়েন, তবুও মুখগুলো থাকবে একই অবিকল। তারপর হিয়া আবার সোহমকে বলবে, খোদার কসম জান, আমি ভালোবেসেছি তোমায়। এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প অনুস্মিতা মিত্রের কলমে শেষ বসন্তের গান। গল্প পাঠে শুভদীপ, হিয়া অঙ্কিতা, সোহম এবং সোহমের বাবা প্রিয়াংশু, জিম ট্রেনার রুদ্রনীল, মেঘনা নীলাঞ্জনা, সিকিউরিটি গার্ড সংগ্রাম। গল্পের সাউন্ড এবং পোস্টার ডিজাইনে ছিলাম আমি শুভদীপ। গল্পের সমগ্র পর্ব পরিচালনা এবং প্রযোজনায় অঙ্কিতা। শেষ হলো আমাদের আজকের গল্প অনুস্মিতা মিত্রের কলমে শেষ বসন্তের গান। ফিরে আসবো আবার পরবর্তী ভিডিওতে নতুন একটা গল্প নিয়ে। ততক্ষণের জন্য জাস্ট চিল অ্যান্ড লিভ ইন দ্য মোমেন্ট উইথ ওয়ান অ্যান্ড অনলি গল্পতেই জব্দ, কারণ যেখানে শব্দ থামে সেখানে গল্প নামে।